চায়না থেকেই একজন বীজ চুরি করে এনে দার্জিলিংয়ে প্রথম চা লাগালেন। অ্যাকচুয়ালি সমস্যাটা হলো ওভার সাপ্লাই। চা তো একটা অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি। 4% কি 4.5% রেটে যদি এই লোনটা না দেওয়া হয়, তাইলে তো এই চা শিল্প কিন্তু টিকবে না। আমরা হাউজিং দিই, ফ্রি হাউজিং দিই, সাবসিডাইজড রেশন দিই, 2 টাকা পার কেজি গম বা চাল দিই। তারা ওইখান থেকে বের হতে চায় না, তারা ওইখানে বাগানের মধ্যে থাকতে তারা কমফোর্টেবল ফিল করে। এই কয়েক বছর কিন্তু কন্টিনিউয়াসলি লস হয়েছে চা বাগানের। অলমোস্ট সব শ্রমিকের কাছে একটা মোবাইল ফোন আছে, প্রায় শোনা যায় যে তার বাড়িতে টিভি চলছে। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হবে। প্রাইস যদি না বাড়ে তাহলে মেকানাইজেশন ছাড়া কোনো উপায় নেই। স্বাগতম বণিক বার্তার নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টির আজকের পর্বে। আজ আমরা কথা বলবো এমন এক খাত নিয়ে যার শেকড় 150 বছরেরও বেশি পুরনো। বলছিলাম বাংলাদেশের চা শিল্পের কথা। চা আমাদের অর্থনীতির অংশ, কর্মসংস্থানের উৎস, আবার এক অনন্য সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতাও। এই শিল্পের ইতিহাস, বর্তমান বাস্তবতা আর ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা শোনাতে আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশীয় চা সংসদের সভাপতি, শিল্পোদ্যোক্তা কামরান তানভীরুর রহমান। আপনাকে স্বাগতম বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে। ধন্যবাদ। বাংলাদেশের চা বাগানের ইতিহাস শুরু হয়েছিল মালনীছড়া দিয়ে। আজ তা 170টিরও বেশি বাগানে ছড়িয়েছে। এই যে 150 বছরের যাত্রা, চা বাগান শুধু একটি শিল্প নয়, বরং এক ধরনের সমাজ ও সংস্কৃতিও তৈরি করেছে। আপনি কিভাবে দেখেন? আমি আরেকটু আগে যাই। 1662 সালে ইংল্যান্ডের কিং চার্লস II বিয়ে করলেন ক্যাথরিন অফ ব্রেগানজার সাথে। ক্যাথরিন অফ ব্রেগানজা যখন পোর্টে যখন এসে অবতরণ করলেন, এসেই উনি এক কাপ চা চেলেন। সেখানে কিন্তু কোনো চা ছিল না, তো উনি খুব ডিসঅ্যাপয়েন্টেড হলেন। ওনাকে দেওয়া হলো আ গ্লাস অফ এল। যাই হোক, এখন ইংল্যান্ডে সে সময় মানুষ, পুরুষরা পার্টিকুলারলি, সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে বের হয়ে যেতেন, শিকার করতেন, আর রাত্রে এসে ডিনার করতেন। মাঝখানে এনরা কী করবেন? এখন ক্যাথরিন অফ ব্রেগানজা তো এসছিলেন পর্তুগাল থেকে। ওনার তো অভ্যাস ছিল চা খাওয়া, মাঝখানে অন্যান্য নাস্তা খাওয়া। তো উনি তখন দেখলেন যে না, এখানে একটা কিছু করতে হবে। উনি চা আনালেন, এনে উনি ওনার এই রয়্যাল কোর্টে এই চা ইন্ট্রোডিউস করলেন। এর সাথে সাথে আস্তে আস্তে এটা কিন্তু এই ইংলিশ অ্যারিস্টক্রেসির মধ্যেও এটা ছড়িয়ে গেল। কিন্তু 1664 সালে প্রথম ওনারা চা কেনার জন্য একটা ফার্স্ট অর্ডার প্লেস করলেন 100 পাউন্ডের চা। তখন তো চা আসতো একমাত্র চায়না থেকে। এখন এটা চলতে থাকলো 1820 সালের দিকে তখন ওনারা দেখলেন যে চায়না থেকে আমরা চা ইম্পোর্ট করব, আর চায়না চাচ্ছিল তাদের পেমেন্টটা ইন দ্য ফর্ম অফ গোল্ড বা সিলভার। তখন ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি মনে করল, আমরা এই গোল্ড আর সিলভার দিয়ে কি আমরা খালি চা ইম্পোর্ট করতে থাকবো? এটা না করে তখন আমরা নিজেরা কেন চা স্টাবলিশ করি না? তখন ওনারা ইন্ডিয়াতে আসলেন। এই উপমহাদেশে তখনই প্রথম চা লাগানো আরম্ভ হলো। সেটাও চায়না থেকে একজন বীজ চুরি করে এনে দার্জিলিংয়ে প্রথম চা লাগালেন। এই হলো গিয়ে উপমহাদেশে চায়ের শুরু। বাংলাদেশে চা এসছে আরও হয়তো 20 বছর পরে। 1840 সালে চট্টগ্রামে, যেটা চিটাগং ক্লাব, এই চিটাগং ক্লাবে যেই জায়গাটা, এইখানে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টরি করা হয় এবং তার আশেপাশে কয়েকটা টিলা আছে, এখানে চা লাগানো হয় এক্সপেরিমেন্টাল বেসিসে। কিন্তু সেটা কিন্তু বাণিজ্যিক আকারে না। বাণিজ্যিক আকারে প্রথম চা লাগানো হয় মালনীছড়া চা বাগান বলে একটা বাগান, যেটা সিলেট এয়ারপোর্টের একেবারে কাছে, 1854 সালে। তারপর আস্তে আস্তে হয়তো বাগান বাড়ছে, কিন্তু রিয়েল পোস্টটা পেল
1967 সালে একটা ঘটনা ঘটেছিল শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে তখন চা ছিল না, কফি প্লান্টেশন ছিল। এই 1867 সালে শ্রীলঙ্কান এই কফি বাগানগুলোর মধ্যে একটা ডিজিজ আসলো, কফি রাস্ট বলে। এই কফি রাস্টটা এসে শুনেছি অ্যাবাউট 200টা কফি বাগান নষ্ট হয়ে গেছিল। তখন তারা দেখলো যে ইন্ডিয়াতে তো চা লাগানো হচ্ছে, ব্রিটিশরা এখান থেকে চা নিয়ে যাচ্ছে, আমরা কেন চা লাগাই না? তখন তারাও চা লাগায় শ্রীলঙ্কাতে। তখন তারাও চা লাগাতে আরম্ভ করলো বেশ বড় আকারে। সেটা দেখে আমাদের এইখানেও চা বাগান স্ট্যাবলিশ করা আরেকটু জোর পেল। এখানে তারপরে একটার পর একটা চট্টগ্রাম বলেন, সিলেট অঞ্চলে বলেন, চা লাগানো আরম্ভ হয়ে গেছিল। সেই যে আপনি যেমনটা বলছিলেন যে ব্রিটিশ আমলের থেকেই তো আসলে তাহলে শুরু, এবং ব্রিটিশ আমলের প্রথাগত চাষ এবং প্রক্রিয়াজাতকরণ থেকে আজকের যে আধুনিক যান্ত্রিক উৎপাদন, এই সময়ের মধ্যে বাংলাদেশের চা খাত কতটা এগিয়েছে? আর স্বাধীনতা পরবর্তী যে জাতীয়করণ, বেসরকারীকরণ ও মুক্তবাজারের ধারায় বাংলাদেশের যে এই চা শিল্পটির চরিত্র কিভাবে বদলেছে? দেখেন, আমরা যদি স্বাধীনতার পর 1972 সালের প্রোডাকশনটা দেখি, তখন কিন্তু আমরা 30 মিলিয়ন কেজি চা উৎপাদন করতাম। আজ কিন্তু আমরা 2023 সালে আমরা 100 মিলিয়ন কেজি ছাড়িয়ে গেছে, 103 মিলিয়ন কেজি করেছে। এখানে অনেক উন্নতি হয়েছে। শুধু প্রোডাকশন বেড়েছে তা না, কোয়ালিটিও অনেক ইমপ্রুভ হয়েছে। এখন আমাদের এখানে এই টি বোর্ডের আছে। টি বোর্ড হলো একটা রেগুলেটরি অথরিটি। টি বোর্ডের আন্ডারে বিটিআরআই আছে, টি রিসার্চ ইনস্টিটিউট। তারাও বিভিন্ন রকম ক্লোনস তৈরি করছেন। সেই ক্লোনসগুলো কিছু মানে এক একটা ক্লোনের এক এক রকম ক্যারেক্টারিস্টিক। কোনো ক্লোনের হয়তো yield বেশি, কোনো ক্লোনের হয়তো কোয়ালিটি ভালো, কোনো ক্লোনের হয়তো আমাদের এখানে যেরকম এখন ক্লাইমেট চেঞ্জের জন্য যেরকম আপনার ড্রাউট হচ্ছে, অনেক ক্লোনস আছে ড্রাউট রেজিস্ট্যান্ট। আবার এমনও ক্লোন আছে যেখানে বেশি পানি হয়, সেখানে সামান্য কিছু ওয়াটার লগিং হলেও যেন টিকতে পারে, এরকম বিভিন্ন রকম ক্লোনস আছে। এইসব ক্লোনও এখানে উদ্ভাবন করা হয়েছে এবং এইগুলো টি ইন্ডাস্ট্রি এখন লাগাচ্ছে। আপনি যান্ত্রিকীকরণের বিষয়টা কিছু যদি বলতেন। 80 দশকের মাঝের দিক পর্যন্ত আমাদের এখানে শুধু অর্থোডক্স চা হতো। এরপরে আসলো সিটিসি চা। এখন অর্থোডক্স চা নাই বললে চলে, যা আমরা তৈরি করছি সবই সিটিসি। এখন এটা কেন হয়েছিল? একটা হলো প্রাইসের ব্যাপার। একটা সময় ছিল যখন অর্থোডক্সের চা প্রাইসটা ভালো হতো না, তখন অনেকে আস্তে আস্তে একটা পলিসি নেওয়া হলো, পলিসির মাধ্যমেই তখন আমরা একের পর এক সব ফ্যাক্টরি আমরা সিটিসি করে ফেলেছি। সিটিসি চা আর অর্থোডক্স চায়ের মধ্যে একটা পার্থক্য হলো নাম্বার অফ কাপস। 1 কেজি অর্থোডক্স চাতে হয়তো 200 কাপ হয়, 150 বা 250 এর মধ্যে। সে জায়গায় সিটিসি হয়তো 400-450 কাপ প্রতি কেজিতে হয়। সো আমরা তখন আস্তে আস্তে এইটাতে চলে গেছে। কিন্তু একসময় বাংলাদেশের অধিকাংশ চা বাগান ছিল বিদেশি কোম্পানির মালিকানায়। পরে ধীরে ধীরে তারা বিনিয়োগ গুটিয়ে নেয়, এই শিল্পটা পুরোপুরি দেশীয় মালিকদের হাতে আসে। তো বিদেশিরা কেন সরে গেলেন, এর মূল কারণ কি? আর তাদের প্রস্থান এবং বাংলাদেশের যে রফতানি, চা রফতানি হ্রাস পাওয়া, এই দুটোর মধ্যে কোনো যোগসূত্র দেখেন আপনি? না, দেখেন, প্রথমত সব বিদেশি কোম্পানি যায়নি। একটা কোম্পানি এখনও রয়ে গেছে, সেটা হলো ডানকান ব্রাদার্স। এনরা রয়ে গেছেন। আর কিছু কোম্পানি হয়তো 2-1টা থাকতে পারে এখনও ফরেন হোল্ডিংস। কিন্তু যারা চলে গেছেন বিভিন্ন কারণে গেছেন। কেউ হয়তো দেখেছেন যে এটার ভবিষ্যৎ অত ভালো দেখছি না এখানে, এই জন্য চলে গেছেন। কেউ হয়তো চলে গেছেন, তাদের হয়তো অন্যান্য হয়তো ডেট রয়ে গেছিলো, অনেক লোনস হয়ে গেছিলো, তো ঠিক আছে এটা বিক্রি করে আমরা ওইখানে ওগুলো শোধ করে দিই। কেউ হয়তো গেছেন এইখান থেকে চলে গিয়ে অন্য জায়গাতে হয়তো তারা কনসলিডেট করছেন। আবার এটাও শোনা যায় যে সব বিদেশি কোম্পানি তো আর একই কারণে জানে, বিভিন্ন কারণে। অনেকে হয়তো গেছেন যে শুধু এইখানে না, অন্য জায়গাতেও হয়তো
অনেক জায়গায় হয়তো বিভিন্ন রকম ব্যবসায় তারা ছিলেন, সেগুলো হয়তো বিক্রি করে দিয়েছেন, করে দিয়ে কনসলিডেট করছেন তাদের কোর বিজনেসে। সেটা হয়তো হয়তো তাদের জন্য ছিল চাই হয়তো তাদের জন্য কোর বিজনেস ছিল, সেটাতে কনসেন্ট্রেট করছেন। বা এমনও হতে পারে যারা চা বিক্রি করে দিয়ে তাদের হয়তো কোর বিজনেস অন্য কিছু ছিল, সেখানে হয়তো, যেমন ধরেন কিছু কিছু কোম্পানিজ আছে এখনও যারা হয়তো চাও করে, আবার ওইদিকে হয়তো বাদাম করে, কোনো আবার হয়তো অ্যাভোকাডো করে, কেউ হয়তো ম্যাকাডেমিয়া নাটস করে, এরকম বিভিন্ন রকম। আবার কেউ কেউ হয়তো লাইফ স্টকে তাদের ইনভেস্টমেন্ট আছে, তারা হয়তো এটাকে রিস্ট্রাকচার করছেন হয়তো তাদের। এইসব বিভিন্ন কোম্পানি বিভিন্ন কারণে এই দেশ থেকে চলে গেছেন। আমার প্রশ্নের আরেকটা অংশ ছিল যে তাদের চলে যাওয়া, এবং বাংলাদেশ তো আসলে একসময় চা রফতানি করত, এখন আমাদের অভ্যন্তরীণ কনজাম্পশন অনেক বেশি। তো এই যে তাদের চলে যাওয়ার সঙ্গে বাংলাদেশের রফতানি হ্রাস পাওয়ার কোনো যোগসূত্র আছে কিনা? আমার মনে হয় না, আমার মনে হয় না। দেখেন, আমরা তো আগে 30 মিলিয়ন কেজি করতাম 1972 সালে, এখন তো 2023 সালের কথা যেটা বললাম 103 মিলিয়ন হয়েছে। 24 সালে একটু কম হয়েছে, এইবারও হয়তো এই 90-95 মিলিয়ন কেজি হয়তো হবে। সবই তো বিক্রি হচ্ছে, কিন্তু এই কারণে তারা এখান থেকে চলে গেছেন, তাদের নিজস্ব কারণ থাকতে পারে সেই কারণে। আর বাংলাদেশ, আপনি ঠিকই বলেছেন যে এখান থেকে এখানে চাহিদা এখানে বেড়ে গেছে বলেই আমাদের উৎপাদনও বাড়াতে হয়েছে, এবং অভ্যন্তরীণ ভোগ বাড়ার কারণে আমাদের রফতানিটাও আস্তে আস্তে কমে গেছে। দেশে এখন ক্রমবর্ধমান হারে মোড়কজাত চা বিক্রি হচ্ছে। বলা হচ্ছে নিলাম নির্ভর কাঠামোয় উৎপাদকের প্রভাব ক্রমেই কমছে। আপনি কি মনে করেন বর্তমান নিলাম ব্যবস্থা সংস্কার ছাড়া চা খাতের টেকসই উন্নয়ন সম্ভব? তারপরে ঋণ নীতি, শ্রমনীতি ও বাজার নীতি, এই তিনের মধ্যে ভারসাম্য আসলে কিভাবে আসবে? পৃথিবীতে যেসব দেশে চা উৎপাদন হচ্ছে, আমার জানা মতে সব জায়গাতেই কিন্তু সব দেশেই অকশনের মাধ্যমেই চাটা বিক্রি হচ্ছে। কারণ এখানে আমরা চা উৎপাদন করি, আমরা উৎপাদন করে ব্রোকারদের কাছে পাঠাই, ব্রোকাররা এটা স্যাম্পল করে, স্যাম্পল নিয়ে ভ্যালুয়েশন করে একটা ক্যাটালগ তৈরি করে অকশনে নিয়ে যায়। বর্তমানে আমাদের চায়ের দামের উপরে যে প্রেশারটা, এটা মূলত ওভার সাপ্লাইয়ের কারণে। আমাদের প্রয়োজন ধরেন 90 মিলিয়ন কেজি, আমরা যদি 100 মিলিয়ন কেজি করি, যেই মুহূর্তে একটা সারপ্লাস হয় তখনই কিন্তু বাজারের উপরে একটা প্রেশার পড়ে। আমাদের এখানেও তাই পড়ছে, যার জন্য বাগানের খুব অসুবিধা হচ্ছে। বাগান কিন্তু চা উৎপাদন করছে, চেষ্টা করছে ভালো চা করার জন্য, এবং অকশনে পাঠাচ্ছে, কিন্তু এই যে ওভার সাপ্লাইয়ের কারণে প্রেশারটা বেশি, যার জন্য আমরা দামটা কম পাচ্ছি। তার মানে এই যে নিলাম ব্যবস্থার সংস্কারের যে বিষয়টা আমরা বললাম, সেটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস, এবং নিলাম ব্যবস্থার বিকল্প নেই বলছেন এই মুহূর্তে বাংলাদেশেও? বিকল্প নেই এটা তো বলা যাবে না, কারণ টি বোর্ড অ্যালাউ করে যে 25% চা বাগান থেকে ডাইরেক্টলি বিক্রি, পারমিশন নিয়ে বিক্রি করা যায়, কিন্তু খুব কম বাগানই এটা করে। এখন বড় বড় বাগান যারা হয়তো এই সাপ্লাই চেইনটার মধ্যে নেক্সট স্টেপেও যারা ইনভলভ, যারা হয়তো চা প্রডিউসও করছে, আবার তার সাথে সাথে হলো তারা চা ট্রেডিংও করছে, তারা ব্লেন্ডিংও করে, প্যাকেজিং করে, তারা হয়তো করতে পারে, কিন্তু একটা লিমিটেড কোয়ান্টিটি। এর বাইরে গেলে আপনার তো অকশনে যেতেই হচ্ছে। আমার পরের প্রশ্নটা আপনার যে সর্বশেষ উত্তর সেটার সাথে সম্পৃক্ত। চা বাগান মালিকদের মধ্যে কেউ শুধু উৎপাদনে সীমাবদ্ধ, আবার কেউ পুরো সরবরাহ শৃঙ্খলেই আছে, যেমনটা আপনি বলছিলেন। তো বিদ্যমান এই কাঠামো কি খাতের ভেতরেই এক ধরনের বৈষম্য বা প্রতিযোগিতামূলক কোনো অনিশ্চয়তা তৈরি করছে? দেখেন, চা বাগান সবাই তো আর এই পুরা সাপ্লাই চেনের সাথে জড়িত না। জি। এখন যদি কেউ জড়িত থাকে, সে হয়তো আরেকটা কোম্পানির মাধ্যমে হয়তো ব্লেন্ডিং করছে, চা ট্রেডিংও করছে, তার জন্য একটা ভিন্ন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। যারা শুধু চা বাগানই চালাচ্ছেন,
তাদের জন্য খুব অসুবিধা হচ্ছে, কারণ তারা অ্যাকচুয়ালি কস্ট অফ প্রোডাকশন যা তার নিচে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছে। তার মানে এই যে আমাদের যে প্রশ্নটা, যে এই কাঠামোটা এক ধরনের পরিস্থিতি তৈরি করছে যেটা প্রতিযোগিতামূলক পরিবেশের জন্য সহায়ক না। অ্যাকচুয়ালি সমস্যাটা হলো ওভার সাপ্লাই। জি। আমাদের দেশে এখন ওভার সাপ্লাই হচ্ছে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই এখন কিন্তু সারপ্লাস চা তৈরি হচ্ছে। যেমন আগেন 2023 সালের একটা ফিগার আমার কাছে আছে, সারা বিশ্বে 380 মিলিয়ন কেজি সারপ্লাস চা ছিল। এখন এই সারপ্লাসটা যদি কমে যেত তাহলে হয়তো গ্লোবালি প্রাইসটা ইমপ্রুভ করত। আবার আরেকটা বিষয় আছে, আমি গত বছর এশিয়ান টি অ্যালায়েন্সের একটা মিটিংয়ে ছিলাম, বা এশিয়া আফ্রিকা টি অ্যালায়েন্সের একটা মিটিংয়ে। সেখানে বলা হচ্ছিল যে আফ্রিকানরা যত চা তৈরি করে সেই তুলনায় ওনারা অত চা খান না। এশিয়াতে আমরা চা প্রডিউসও করি বেশি, চা খাইও বেশি। এখন আফ্রিকানরা যদি আরেকটু চা খেতেন, গ্লোবালি চায়ের কনজামশনটা একটু বেড়ে যেত, অ্যান্ড ইন্ডাস্ট্রিও হয়তো একটা রাইট প্রাইসটা পেত। চা খাত তো কৃষির মতো প্রকৃতি নির্ভর, আবার শিল্পের মতো প্রক্রিয়াজাত নির্ভরও। অথচ আমরা যদি এই চা খাতের ঋণ নীতি দেখি, তা পুরোপুরি শিল্প খাতের মতো। মানে এই দ্বৈত শ্রেণীবিন্যাসে যেখানে কৃষি সুবিধা নেই কিন্তু শিল্পের দায় বহন করতে হচ্ছে। এটা কি বর্তমান আর্থিক সংকটের, চা খাতের বর্তমান যে আর্থিক সংকট, সেটার প্রধান কারণ? একটা বড় কারণ। দেখেন, চা তো একটা অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, এতে তো কোনো সন্দেহ নাই। পুরা চা বাগানে কতটুক জায়গায় ফ্যাক্টরি আছে, আর কয়টা লোক ফ্যাক্টরিতে কাজ করে আপনি চিন্তা করেন। এখন পুরা বাগানটাই তো অ্যাকচুয়ালি ইটস অ্যান অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি। আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, কোনো জায়গা বাকি রাখি নেই জিনিসটা বোঝাবার জন্য যে চা একটা অ্যাগ্রিকালচারাল প্রোডাক্ট। এটাকে অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টের মধ্যে কিছু কিছু প্রোডাক্টস আছে যার জন্য অনেক কম সুদে লোন দেওয়া হয়। চাকে যদি এটা না দেওয়া হয়, অর্থাৎ 4% কি 4.5% রেটে যদি এই লোনটা না দেওয়া হয়, তাহলে তো এই চা শিল্প কিন্তু টিকবে না। এটা আমরা বলে আসছি, কিন্তু এমন কোনো জায়গা বোধহয় বাদ রাখি নেই যেখানে বলি নাই, কিন্তু ফর সাম রিজন অর দি আদার হচ্ছে না। এই অর্থায়ন সংকটটার খুঁটিনাটিগুলো আর একটু বলবেন? দেখেন, আমাদের চা সেক্টরে আমরা ওয়েজেস তো আছি, ওয়েজেস অ্যান্ড স্যালারিজের কথা একটু বলি। ওয়েজেসের কথা, এটা বোধহয় একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে ওয়েজেসটা দেওয়া হয় ইন ক্যাশ অ্যান্ড ইন কাইন্ড। ক্যাশের মানে অ্যামাউন্টটা ছোট, ইন কাইন্ড যেটা দেওয়া হয় এটা অনেক বড়। আমরা ইন কাইন্ড আমরা হাউজিং দিই, ফ্রি হাউজিং দিই, আমরা সাবসিডাইজড রেশন দিই, আমরা 2 টাকা পার কেজি গম বা চাল দিই। এটা তো আর কোথাও নাই। মেডিকেল ফ্যাসিলিটি শুধু শ্রমিকের জন্য না, শ্রমিকের পোষ্যের জন্য, অ্যান্ড অ্যাট অ্যাকচুয়ালস, আনলাইক অন্যান্য শিল্প যেখানে একটা হয়তো অ্যালাউন্স দেওয়া হয়, মান্থলি অ্যালাউন্স দেওয়া হয় ফর মেডিকেল, এখানে তা না। আমাদের এখানে হসপিটাল আছে, সেখানে ডাক্তার আছে, আর যদি আমাদের বাগানের হসপিটালে যদি চিকিৎসা না হয় তাহলে হয়তো আমরা অন্য হসপিটালে পাঠাই, এবং এইটার খরচও আমাদেরকে বহন করতে হয়। এছাড়া তাদেরকে ধানি জমি যেগুলো আছে সেখানে ধানি জমিও তাদেরকে দেওয়া হয় সেখানে। এমনকি তাদের যে গরু বাছর আছে, এই গরু বাছরের রাখালটা পর্যন্ত বাগানকে দিতে হয়। মানে এরকম অনেক কিছু আছে এখানে মানে ইন কাইন্ড দেওয়া হয়, যেটা আনফর্চুনেটলি কাউকে জিজ্ঞেস করলে শুধু ক্যাশ পোর্শনটাই বলে যে এটা আমার বেতন। অ্যাকচুয়ালি তা না। বেতন সব কিছু যদি ধরা হয়, এটার তো ভ্যালিউ ধরতে হবে, সেটার ভ্যালিউ 500 টাকার বেশি পার ডে হয়।
আপনি শ্রমিকদের মজুরির কথা বলছিলেন। অনেক অনেক বাগান শ্রমিকদের মজুরি ও বোনাস দিতে পারছে না যতদূর জানি, এবং কিছু বন্ধও হয়ে গেছে। শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনও ব্যাহত হচ্ছে। আপনি কি মনে করেন এই যে আর্থিক টানাপোড়েন, সেটা কি শুধু বাজার ও নীতি নির্ভর, নাকি বিশেষ করে মালিকদের ব্যবস্থাপনাগত দুর্বলতাও আছে? মেনলি বাজার এবং কস্ট অফ ডুইং বিজনেস। আপনি দেখেন বাংলাদেশে এমন কোনো খাদ্যদ্রব্য নাই যার দাম বাড়ে নাই। চাল, ডাল, আদা, রসুন, মরিচ, তেল, লবণ, এমন কিছু নাই, সব কিছু দেয়। এইখানে আমাদের যা ইনপুটস, ইলেকট্রিসিটি বলেন, গ্যাস বলেন, ফার্টিলাইজার বলেন, পেস্টিসাইড বলেন, সব কিছুরই দাম বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় আমরা যদি এই 2019 সাল থেকে এখন পর্যন্ত দেখি, গত বছর অফকোর্স কিছুটা ওই একটা ফ্লোর প্রাইস করে একটু বাড়ানো হয়েছিল, এই বছরও ফ্লোর প্রাইসটা বাড়িয়ে একটু একটা লেভেলে এসছে। কিন্তু এই কয়েক বছর কিন্তু কন্টিনিউয়াসলি লস হয়েছে চা বাগানের। এই লস হওয়ার কারণে এত লোন জমে গেছে, এবং তারপর আবার এত হাই ইন্টারেস্ট, 13%, 13.75% বা 14% ইন্টারেস্ট দিয়ে লোন নিয়ে, এই লোন তো ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না সবার জন্য। সম্ভব হচ্ছে এগুলো খুব ভালো বাগান, ভেরি হাই ইল্ডিং বাগান, চাও ভালো তাদের হয়তো, কিন্তু অ্যাভারেজ বাগানের পক্ষে এটা দেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণেই বেশ কিছু বাগান বন্ধ হয়ে গেছে, আর বেশ কিছু বাগান তারা হয়তো ঠিকমতো বেতন দিতে পারছে না, এই যে সাপ্তাহিক মজুরিটা দিতে পারছে না, বা বোনাস দিতে অসুবিধা হচ্ছে। আমরা অনেক সময় সরকারকে বলে টলে হয়তো বোনাসের ব্যবস্থা করে দিয়েছি। গতবারও যখন দুর্গাপূজার সময় ছিল, আমরা বলেছি এইটা হলো তাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, এখন এই সময় যদি আমরা বোনাস না দিতে পারি তাহলে অনেক বাগানেরই অনেক ওইখানে অসুবিধা হবে। সো এটা বলে টলে এটা করানো হয়েছে, কৃষি ব্যাংক করেছে। আমাদেরকে বলতে হয় আরেকটা, যে একটা সময় ছিল অলমোস্ট 100% চা বাগানই কিন্তু একটা সময় কৃষি ব্যাংক ফাইন্যান্স করতো। এখন তা করে না। এখন বেশ কিছু, এখনও 80টা বা 85টার মতো বাগান কৃষি ব্যাংক করে ফাইন্যান্স, আর বাকি হয়তো আরও 4-5টা প্রাইভেট ব্যাংক আছে, তারা করছে। যাই হোক, অনেক সময় আমরা বলে টলেও একটা হয়তো ব্যবস্থা করি, কিন্তু বাই অ্যান্ড লার্জ বাগানগুলোর ফাইন্যান্সিয়াল হেলথ খুবই দুর্বল এখন। আপনি যদি একটু সুনির্দিষ্ট করতেন যে এই মুহূর্তে সর্বশেষ তথ্য অনুযায়ী কয়টি বাগান বন্ধ আছে? আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে অ্যাকচুয়ালি কয়টা বাগান। কয়েকটা বাগান বন্ধ আছে, আর কিছু বাগান ওনারা হয়তো বন্ধ, অফিশিয়ালি বন্ধ বলতে পারবেন না। আচ্ছা, তাহলে একটা আনরেস্ট সৃষ্টি হবে এই কারণে। এই যে আনরেস্ট, তো শ্রমিকদের প্রসঙ্গেই বলছিলেন, তো এই যে শ্রমিকরা, তারা প্রজন্মের পর প্রজন্ম একই বাগানে কাজ করছে, যদিও তাদের জীবনযাত্রার যে মান সেটা অপরিবর্তিত রয়েছে। ন্যূনতম মজুরি, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ সব কিছু নিয়েই একটা প্রশ্ন রয়ে গেছে। আপনি কি মনে করেন এই বাস্তবতা কেবল আর্থিক সীমাবদ্ধতা, নাকি চা শিল্পের কাঠামোগত দুর্বলতা? দেখেন, তাদের লাইফও কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, একেবারে সব কিছুই যে আগের মতো আছে তা না। অনেকে, অলমোস্ট সব শ্রমিকের কাছে একটা মোবাইল ফোন আছে। প্রায় শোনা যায় যে তার বাড়িতে টিভি চলছে। তো তাদের কি উন্নতি হয়নি? হয়েছে। এখন কথা হলো যে চা বাগানে তো তারা শুধু শ্রমিকরা থাকে না, শ্রমিক এবং শ্রমিকের পোষ্যরা থাকে, এবং আপনি যেটা বললেন বংশ পরম্পরায় তারা ওইখানেই যায়, তারা ওইখান থেকে বের হতে চায় না, তারা ওইখানে বাগানের মধ্যে থাকতে তারা কমফোর্টেবল ফিল করে। কিন্তু সমস্যাটা হলো চা বাগান এলাকাতেও তো পপুলেশন বেড়ে গেছে, এখন সবার জন্য তো কর্মসংস্থান করা সম্ভব না, এটা হবে না। চা বাগানেই সবার কর্মসংস্থান যদি চাওয়া হয়, এটা সম্ভব না, তাদেরকে বাইরে যেতে হবে। এখন বাইরে যে যাবে তাদের তো কিছু স্কিলস প্রয়োজন,
সেই স্কিলসটা কে দিবে? এটা যদি সরকার যদি ওই বাগান এলাকায়, বাগানের ভিতরে না, বাগানের আশেপাশে মানে যদি কয়েকটা যদি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করত, যেখানে তারা বিভিন্ন স্কিলসের উপরে ট্রেনিং নিতে পারে, সেটা যদি হয় তাহলে সেই ট্রেনিং নিয়ে তারা সারা দেশে বিভিন্ন জায়গাতে তারা কর্মসংস্থান পেতে পারে। এবং এটা করতে হবে। বাগানের ভিতরে চাকরি পাবো এই আশা থাকলে এটা হবে না। সরকারের পক্ষ থেকে তো চাইলেনি, কিন্তু কোনো বাগান মালিক কি ব্যক্তি উদ্যোগে এই ধরনের দক্ষতা উন্নয়নের কোনো প্রজেক্ট বা কোনো কর্মসূচি কি চালাচ্ছেন? আমার জানা মতো না। আমার জানা মতো সেটা তো আলাদা একটা ব্যবসা। জি, সেটা যদি করতে ওইটা আলাদা ব্যবসা, এবং সেটা করতে পারে, কোনো বাধা নেই, কিন্তু এটা করতে হবে। এবং বাগানে যারা শ্রমিক আছে তাদের একজন মারা গেলে বা একজন রিটায়ার করলে তার ফ্যামিলির আরেকজনকে আমরা চাকরি অলমোস্ট সাথে সাথেই দিয়ে দিই। কিন্তু তার যদি 3টা ছেলে থাকে বা মেয়ে থাকে, আমরা তো তাদেরকে সবাইকে এখানে চাকরি দিতে পারবো না। তাদেরকে তো চাকরি করতে হবে, এবং সেটা বাগানের বাইরে করতে হবে। এবং বাগানের বাইরে করতে হলে সেই স্কিলটা তার থাকতে হবে। কিছু কিছু আমরা দেখি অনেক ছেলেপেলেরা আজকাল ঢাকা শহরে আমি দেখি যে এখানে বিভিন্ন জায়গায় চাকরি করছে। ওই যারা একবার বের হয়ে চাকরি আরম্ভ করে, অনেকে হয়তো ফেরতও যায় না, এইখানেই তারা ভালো মনে করে যে এইখানেই তো আমি ভালো আছি। চা চাষ তো পুরোপুরি প্রকৃতি নির্ভর। তো তাপমাত্রা, বৃষ্টিপাত, মাটির আর্দ্রতা সব কিছু উৎপাদন ও গুণগত মানের উপর প্রভাব ফেলে। তো সাম্প্রতিক বছরগুলোয় আমরা দেখতে পেয়েছি অনিয়মিত বৃষ্টি, অতিরিক্ত গরম, এমনকি মাটির গুণগত মানের পরিবর্তনের কথাও আমরা জানতে পেরেছি। তো এই যে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের চা বাগানগুলোর উৎপাদন ও টেকসই ভবিষ্যতের জন্য কি নতুন ধরনের কোনো হুমকি সৃষ্টি করছে কিনা, আর এ খাতে কি কোনো অভিযোজন বা জলবায়ু সহনশীল চাষ পদ্ধতিকে আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি? জলবায়ু পরিবর্তন অবশ্যই চা খাতকে একটা বিশাল সমস্যার মধ্যে ফেলেছে। দেখেন, আপনি খেয়াল করবেন যে আমাদের দেশে 6 মাস বৃষ্টি হয়, 6 মাস বৃষ্টি হয় না। যখন বৃষ্টি হয় অতিবৃষ্টি হয়, যখন হয় না একেবারে খরা। তো দুটাই চায়ের জন্য ভালো না। এখন যখন খরা হয় তখন তো মানে এমন, যখন টেম্পারেচার রাইজ করে যায় 37-38 ডিগ্রি যখন টেম্পারেচার হয়ে যায়, তখন তো চা লিফ দেওয়াই বন্ধ করে দেয়। আচ্ছা, এখন আপনি হয়তো বলবেন তাহলে আপনারা ইরিগেট করেন না কেন? ইরিগেশন তো করা টেকনিক্যালি পসিবল, কিন্তু সমস্যাটা হলো যেই সময় ইরিগেশন করার প্রয়োজন সেই সময় তো পুকুরও শুকিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, যেসব বাগানের আশেপাশে নদী নালা আছে, নদী থেকে হয়তো পানি ওখানে নিয়ে হয়তো করা যাবে, কিন্তু ইরিগেশন করা তো এক্সপেন্সিভ। এখানে প্রচুর টাকার প্রয়োজন। আর সব জায়গাতে আমরা করি, আমরা বেশিরভাগ বাগানই ইরিগেট করে ইয়াং টি। এবার চারা লাগালো, এইবার ঠিক আছে এইখানে, আচ্ছা না হয় 1 বছর 2 বছর। এখন প্রত্যেক বছরই তো আমরা নতুন চা লাগাচ্ছি, পুরান চা হয়তো মরে গেছে, হয়তো হয় আমরা ইনফিল করি, আর নাইলে আমরা পুরো সেকশন আপরুট করে ইনফিল করি। এরকমভাবে নতুন চা লাগানো হচ্ছে। যখন নতুন চা লাগানো হয় তখন আমরা ইরিগেট করি, কিন্তু এই ইরিগেশনটা তো খুব সীমিত আকারে, আমরা বড় আকারে তো আর ইরিগেট করতে পারছি না। ওইটা যদি করতে পারতাম তাহলে আমাদের উৎপাদন আরও বেড়ে যেত। এই আপনি বলছিলেন যে চা বাগানের যে শ্রমিকরা তারা বংশ পরম্পরায় কাজ করে, তো এই যে বাগানকে ঘিরে একটি সামাজিক ও সাংস্কৃতিক কমিউনিটি গড়ে তুলেছেন তারা। তো এই যে প্রযুক্তিগত উন্নয়ন এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির যে প্রেক্ষাপট এখন আমরা দেখতে পাচ্ছি, সেখানে এই যে শতবর্ষী চা খাতের যে শ্রমনির্ভরতা এবং শ্রমনির্ভর যে সমাজ ব্যবস্থা এবং সেখান থেকে যে সাংস্কৃতিক উত্তরাধিকার, এটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? আমি যদি আর একটু স্পেসিফিকলি বলি, আগামীতে কি আমরা চা বাগানে রোবটের ব্যবহার দেখতে পাবো? রোবট হয়তো
দেখতে আরও সময় লাগবে, কিন্তু অটোমেশন তো আসবেই, মেকানাইজেশন তো আসবেই। আর যদি না আসে তাহলে এত শ্রমিক দিয়ে তো আর চা, আর যদি প্রাইস বেড়ে যায় তাহলে আমরা সব কিছু পারবো। সব কিছু ডিপেন্ড করছে প্রাইসের উপরে, ফ্লোর প্রাইসটার উপরে। আর আমরা অকশনের প্রাইস, অকশনে আমরা কি প্রাইস পাই তার উপরে নির্ভর করছে চা বাগান চলবে কি চলবে না। আমরা যদি দেখা যায় যে এমন অবস্থা হয়ে গেছে যে আমরা ওই ম্যানুয়াল প্লাকিং করে পোষাতে পারছি না, তখন এটা অটোমেটিক্যালি ওইটা হারভেস্টারে চলে যাবে। প্রথমে হয়তো শেয়ারে চলে যাবে, তারপরে হয়তো হারভেস্টার্সে চলে যাবে। কিন্তু রোবট দিয়ে ইয়ে করা, তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হবে। এই আপনার এই যে মেকানিক্যাল শেয়ার্স যেগুলো, বা শেয়ার্স না, মেকানিক্যাল হারভেস্টার যেগুলো, এই হারভেস্টারের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই কোন লিফটা প্লাগ করবে বা করতে হবে সেটা অলরেডি আছে পৃথিবীতে। অলরেডি কিছু কিছু হয়তো জাপানে আছে, হয়তো আরও কিছু কোনো দেশে হয়তো থাকতে পারে, বাংলাদেশে নাই, এখনও নাই। তবে ভবিষ্যতে এইভাবে যদি কস্ট বাড়তে থাকে আর প্রাইস যদি না বাড়ে, তাহলে মেকানাইজেশন ছাড়া কোনো উপায় নেই। আমি যদি একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই, এখন রাফলি চা খাতের শ্রমিক সংখ্যা কত? আমাদের এই চা শিল্পে বর্তমানে পার্মানেন্ট ওয়ার্কার্স আছে অ্যাবাউট 1 লক্ষ বা মানে 1.5 লক্ষর মতো। তাদের পোষ্যদেরকে নিয়ে ধরেন আরও 4 লক্ষ, এই 5.5 লক্ষর মতো মানুষ এখন বর্তমানে চা বাগানে আছে। চা শিল্পকে টিকিয়ে রাখার জন্য আর কি কি করা যেতে পারে? আমরা প্রথমত চাচ্ছি আমাদের যে লোনটা লাগে, এই লোনটা যেন কৃষিভিত্তিক একটা লোন হয়। কৃষিভিত্তিক বলতে এটাকে যে 4-4.5% রেট অফ ইন্টারেস্টে যদি আমাদেরকে লোন দেওয়া হয়, তাহলে আমাদের কিছু কস্ট কমবে। এই শ্রমিকরা তো বাগান থেকে বাইরে যেতে চান না, তারা এখানে কমফোর্টেবল ফিল করেন। সো বাগানকে বাঁচিয়ে রাখতে হবে, এনাদেরকেও বাঁচিয়ে রাখতে হবে। আমরা সরকারকে বেশ কিছুদিন ধরে বলে আসছি যে চা বাগানগুলোর মাল্টিপল স্ট্রিমস অফ ইনকাম প্রয়োজন। সেই মাল্টিপল স্ট্রিমস অফ ইনকাম কিভাবে হবে? এক হতে পারে হাই ভ্যালু ক্রপস আদার দেন চা, হাই ভ্যালু ক্রপস করতে দেওয়া আমাদেরকে, এর সাথে সাথে অ্যাগ্রো ফরেস্ট্রি করতে দেওয়া। তারপর আমরা বলেছি টি ট্যুরিজম করতে দেওয়া, এবং আরেকটা বলেছি যে আমাদের চা বাগান এলাকায় অনেক জমি আছে যেখানে আমরা চা লাগাতে পারি না, চায়ের জন্য সেগুলো উপযোগী না। সেসব জায়গায় আমরা বলছি ইউটিলিটি স্কেল সোলার পাওয়ার জেনারেশনের পারমিশন দেওয়া। এটা যদি দেওয়া হয়, এগুলো যদি করা হয়, তাহলে দেখা যাবে যে চা বাগানগুলোর ইনকাম বাড়বে এবং এর সাথে সাথে অনেক শ্রমিকও সেখানে তাদের জন্য কর্মসংস্থানও সৃষ্টি হবে। তো এইগুলো আমরা বলে আসছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কিছু হয় নাই। বাট এটা হওয়া খুবই প্রয়োজন। এটা না হলে চা বাগান কিন্তু চা হিসাবে টিকবে না। দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশে এই মাস কয়েক আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে বলেছে, আগে যেটা তাদের ছিল, আগে যেটা করেছিল যে তাদের চা বাগানে 15% জমিতে ওনারা অন্য যে কোনো ইন্ডাস্ট্রি করতে দিবেন। এই কয়েক মাস আগে ওনারা ডিক্লেয়ার করলেন 15% জায়গায় 30% জমিতে অন্য যে কোনো ইন্ডাস্ট্রি ওনারা করতে দিবেন। কারণটা হলো ওনারাও দেখছেন যে চা বাগানে শুধু চা দিয়ে এই শিল্প টিকবে না। সো অন্য ইন্ডাস্ট্রি যদি করতে দেওয়া হয়, সেখানে কর্মসংস্থানও হবে, চাও থাকবে, এনভায়রনমেন্টাল ভারসাম্যটাও থাকবে, সব দিক দিয়ে
লাভবান হবে, দেশও লাভবান। তারা সোলার পাওয়ারের কথা কিছু বলেনি, তারা টি ট্যুরিজমের উপরে অনেক স্ট্রেস দিয়েছে। কিন্তু আমাদের এখানে আমরা বলছি যে টি ট্যুরিজমও দেন, অ্যাগ্রো ফরেস্ট্রিও দেন, অন্যান্য হাই ভ্যালু ক্রপ করতে দেন, এবং ইউটিলিটি স্কেল সোলার পাওয়ার জেনারেট করতে দেন। এতে এটা যদি হয় তাহলে দেশের এই যে আমরা যে লক্ষ লক্ষ কোটি টাকা যে আমরা বাইরের থেকে তেল আনছি এই পাওয়ার জেনারেট করার জন্য, এটা করতে হবে না, আমাদের দেশেই আমরা পাওয়ার জেনারেট করতে পারবো, এবং এটার জন্য কোনো বৈদেশিক মুদ্রা লাগবে না। আপনি টি ট্যুরিজমের প্রসঙ্গটা বলছিলেন, আমরা যদি টি ট্যুরিজমের প্রসঙ্গটা যদি আরেকটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। ইন্ডিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, এরকম আরও যেসব দেশে চা হয়, চা শিল্প আছে, সেখানেও কিন্তু ওই আরেকটা সোর্স অফ ইনকামের জন্য ওনারা টি ট্যুরিজম করেছেন। এবং আপনি যদি শ্রীলঙ্কাতে যদি যান বা ইন্ডিয়াতে যান, সেখানে অনেক বাগানে দেখবেন বাংলোজ আছে, যেটা আপনি ভাড়া নিতে পারেন। আপনি 1 রাত থাকেন কি 4 রাত থাকেন বা 7 দিন থাকেন, যাই থাকেন, আপনি সেখানে থাকতে পারবেন, সেখানকার এনভায়রনমেন্টটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং এইটা কিন্তু শুধু দেশের লোকই আসে তা না, বিদেশ থেকে অনেক লোক আসে এই এক্সপিরিয়েন্সটা অর্জন করার জন্য। এবং কত জায়গা লাগে, আপনার তো কয়েকটা বাংলোই করবেন, কতটুক জায়গা লাগে কয়েকটা, আপনি হয়তো না হয় 20টা বাংলো করবেন, আর কি করবেন, আপনি যাই করেন। বা টি ট্যুরিজমে করলে আপনি দেখেন দেশের মানুষও কিন্তু বিদেশে যেতে চায়, শহর থেকে বাইরে যেতে চায়, একটা সুন্দর একটা জায়গায় যেতে চায়, এবং তারা বিদেশে যাচ্ছে না, বেড়াতে যাচ্ছে না। সো এখানে তারা কিন্তু এই দেশের ভিতরে যদি ট্যুরিজমের জায়গা থাকে, যাবে। কক্সবাজারে আপনি ঈদের ছুটির সময় যদি যান, হোটেলের রুম পাওয়া একটা দুরূহ ব্যাপার। ঠিক এরকমই কিন্তু এখন অলরেডি সিলেট অঞ্চলে যেসব রিসোর্টস হয়েছে, এইসব রিসোর্টে আপনি যদি একটা লং উইকেন্ড যদি হয়, এখানে রুম পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছে। তার মানে কি, দেশের মানুষই যেতে চাইছে এবং যেতে কেন যাবে না, আছে। এটা তো দেশের ভিতরে, দেশের সম্পদ। দেশের ভিতরে যদি একটা সুন্দর জায়গা থাকে, একটা সুন্দর যদি পরিবেশ থাকে, মানুষ যাবে, এবং সেটা তাতে তার জন্য ভালো এবং বাগানের জন্য এটা ভালো। অনেক লোক চাইবে এই টি ট্যুরিজম করতে, এইখানে যাবে, হয়তো কয়েকদিন থাকবে। আপনি বলছিলেন যে চা শিল্পের উন্নয়নে বা চা শিল্প টেকসই করতে সরকারের কাছ থেকে কি কি ধরনের নীতি সুবিধা আপনারা প্রত্যাশা করেন? চা শিল্প যে পর্যায়ে আছে সেই পর্যায়টা ধরে রাখতে অতীতের কোনো নীতি সুবিধা কি কাজে লেগেছিল? হ্যাঁ, লেগেছিল। দেখেন, যুদ্ধের সময় বাগানগুলো কিন্তু একেবারে বিধ্বস্ত অবস্থায় চলে গেছিল। অনেক বাগানে ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেছিল, অনেক বাগানে সব গাছ বড় হয়ে গেছে, এগুলো ওয়ার্কাররা সবাই এখান থেকে চলে গেছিল। যখন ফেরত আসছে, তখন এই চা শিল্পর অবস্থাটা কি, এইটার বোঝার জন্য সরকার একটা কমিশন করেছিল। প্রথমে 1972 সালে একটা কমিশন করা হয়েছিল, ওটাকে রব কমিশন বলা হয়। তারপরে আরেকটা রিপোর্ট হয়েছিল 1973 সালে, সেটাকে সিডিসি রিপোর্ট বলা হয়। তারপরে 1975 সালে আরেকটা রিপোর্ট করা হয়েছিল, ওটাকে টি ওয়ার্কার্স ওয়েজ কমিটি রিপোর্ট বলা হয় বা জামান রিপোর্ট বলা হয়। তারপরে এসছিল আরেকটা কমিশন, একজন জেনারেল দাস্তাগির নামে এক ভদ্রলোক ছিলেন, ওনাকে দিয়ে একটা কমিশন করা ছিল, ওটাকে দাস্তাগির কমিশন বলা হয়। এবং তারপরে 77 সালে আরেকটা কমিশন করা হয়, পেল কমিশন বলা হয়। এই কয়েকটা কমিশনের কারণে, পার্টিকুলারলি দাস্তাগির কমিশনের রিপোর্টের বলেই ফাইনালি, এবং দাস্তাগির কমিশন এবং পেল কমিশন এই দুইটা রিপোর্টের কারণেই একটা বাংলাদেশ টি রিহ্যাবিলিটেশন প্রজেক্ট করা হয় টি বোর্ডের আন্ডারে। সেটা হলো
1980-81 সাল থেকে 1991-92 সাল পর্যন্ত। এই সময় এই প্রজেক্টটা নেওয়ার জন্য ইউকে গভর্নমেন্ট থেকে অ্যাবাউট 20 মিলিয়ন পাউন্ড এইখানে সরকারকে দেওয়া হয়। এই প্রজেক্টের কারণেই বাংলাদেশের চা শিল্প গড়ে উঠেছিল। একেবারে 72-তে তো একেবারে বিধ্বস্ত অবস্থায় ছিল, তারপর থেকে যে গড়ে উঠল, আজকে যে আমরা চা শিল্পটা দেখছি এইটা কিন্তু সেই বিটিআরপির কারণে এতটা আমরা উঠে এসেছি। বিটিআরপির পরেও আমরা সব বাগানে আমরা নিজেরাও অনেক কাজ করেছি নিজের উদ্যোগে, কিন্তু এটা বলতে হয় যে বিটিআরপি না থাকলে চা শিল্পটা আজকে যেই পর্যায়ে আছে হয়তো এখানে আসতে পারতো না। আমরা আশা করব যে বাংলাদেশ টি বোর্ডের একটা রোড ম্যাপ করা হয়েছিল, কিন্তু এই রোড ম্যাপটা কোনো বাস্তবায়ন হয়নি। এই বাংলাদেশ টি বোর্ডের এই যে রোড ম্যাপটা, এটাকে আপডেট করতে হবে, বর্তমান অবস্থাটা সেখানে সামঞ্জস্যপূর্ণ করতে হবে, আনতে হবে, এনে একটা প্রজেক্ট, আবার নতুন করে একটা প্রজেক্ট নিতে হবে। সরকারকে একটা শিল্পের জন্য যেখানে লক্ষ লক্ষ মানুষ এটার সাথে জড়িত, সরকার কি কিছু ফান্ড, এই কয়েক হাজার কোটি টাকা একটা ফান্ড বরাদ্দ করতে কি পারে না? নিশ্চয়ই পারে। আর সরকার যদি এটা করে, চা শিল্পে ঘুরে দাঁড়াবে। এবং তার সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে এনভায়রনমেন্টাল কনসার্ন যদি আমরা ধরি, তাহলে কিন্তু এই যে এই এনভায়রনমেন্টাল ভারসাম্যটা কিন্তু এই চা বাগানগুলো বজায় রাখছে। নাইলে কিন্তু এইখানে কোনো বাগান থাকবে না, কোনো গাছপালাও থাকবে না, এইগুলো সব শহর হয়ে যাবে। তখন আমাদের মানে এনভায়রনমেন্টালি আমাদের অনেক ক্ষতি হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের সামগ্রিক যে পরিবেশ, সেই পরিবেশটার ভারসাম্য বজায় রাখার জন্য চা বাগানের অস্তিত্ব টিকিয়ে রাখা খুব জরুরি, খুবই জরুরি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ বণিক বার্তাকে সময় দেওয়ার জন্য, বণিক বার্তার অন্তর্দৃষ্টিতে অংশগ্রহণের জন্য। আপনাকেও ধন্যবাদ।